বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে আপনাদের জন্য। আজ এই মুহূর্তে আমরা ইকোনমিক্সের ক্লাসে রয়েছে। কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ সবকিছুই থাকছে অনলাইন ক্লাসে আপনাদের জন্য। আমি সময় নষ্ট না করে সরাসরি ম্যামের ক্লাসে চলে যাব। ম্যাম, আমরা আরও কিছু প্যাটার্ন একটু দেখতে চাই। তো এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটাতে আমি আলাপ আলোচনা করব, যে কোয়েশ্চেনটা নিয়ে, সেটা হচ্ছে when depreciation is deducted from GNP the net value is। তো এর আগে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন কথাটা নিয়ে কিন্তু একটুখানি পড়েছি। তো ডেপ্রিসিয়েশনের ডিফারেন্ট কাইন্ডস অফ নেমসও আমরা দেখেছি, যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স বা ওয়্যার অ্যান্ড টিয়ার্স অফ ক্যাপিটাল গুডস, এগুলো ডিফারেন্ট নেমস হয় ডেপ্রিসিয়েশনে। তো বেসিক্যালি ডেপ্রিসিয়েশনটা কেন ক্রুশিয়াল একটা কম্পোনেন্ট, তার কারণ হচ্ছে আমরা যখনই গ্রস ভ্যালু থেকে এই ডেপ্রিসিয়েশনটা ডিডাক্ট করি, তো আমরা যেটা পাই সেটা অ্যাকিউরেট ভ্যালু হয়। তো ডেফিনেটলি যখনই আমরা জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা ডিডাক্ট করব, আমরা যে কনসেপ্টটা পাবো সেটাকে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি বলা হবে। মনে করা যাক কোনো একটা কান্ট্রি, সাপোজ ইন্ডিয়াতে একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ারে, সাপোজ 2018-19-এ আমার জিএনপির ভলিউম হলো সাপোজ 1000 রুপিস, হোয়াট এভার বি, একটা নিউমেরিক্যাল একটা এক্সাম্পলস, সাপোজ বললাম 1000 রুপিস। এবার দেখা যাচ্ছে যে এই ভ্যালুর মধ্যে কিন্তু ডেপ্রিসিয়েশনটা অলরেডি ইনকর্পোরেটেড। তো এর মধ্যে যে সমস্ত মেশিনারিজ বা ইকুইপমেন্টসগুলোকে আমরা ইউটিলাইজ করেছি, তো সেই মেশিনারিজ বা ইকুইপমেন্টসগুলো সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রডিউসড হয়েছে এবং সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রোডাকশনের কাজেও সেগুলোকে আমি এমপ্লয় করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি যেহেতু একটা ইকুইপমেন্টস বা ক্যাপিটাল গুডস ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রডিউসড হয়েছে, তো ডেফিনেটলি তার ভ্যালুটা তো আমি ডেফিনেটলি জিএনপির মধ্যে ক্যালকুলেট করে নেব। কিন্তু ওই যে ক্যাপিটাল গুডসটা, সেটা যেহেতু ওই ফাইন্যান্সিয়ালি প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গেই সেটাকে আমি প্রোডাকশনের কাজে এমপ্লয় করে দিয়েছি, তো ডেফিনেটলি নিয়ার অ্যাবাউট 1 ইয়ার মেশিনটা রান অন করে গেছে, তো তার তো কিছু ডেপ্রিসিয়েশন হবেই। তাহলে আমরা যদি মনে করি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়াতে 1000 রুপিজেরই জিএনপি প্রডিউসড হয়েছে এবং সেটা শুধুমাত্র ওই মেশিনটা প্রডিউসড হওয়ার জন্যই তার ভ্যালুটা জেনারেট হয়েছে, অন্য কোনো ইকুইপমেন্টস বা অন্য কোনো গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়নি, শুধু একটা মেশিনই প্রডিউসড হয়েছে এবং তার ভ্যালু হলো 1000 রুপিস। তাহলে যেহেতু ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে অন্য কোনো গুডস প্রডিউসড হয়নি, অনলি একটা সিঙ্গল গুডস প্রডিউসড হয়েছে, তো ডেফিনেটলি সেটার ভ্যালুটা আমি জিএনপির মধ্যে ক্যালকুলেট করে দিলাম, দ্যাট ইজ 1000। কিন্তু ওই মেশিনটা ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রডিউসড হওয়ার পর থেকে প্রোডাকশনের কাজে এমপ্লয় হয়ে গেছে। তাহলে যদি আমি মনে করে নিচ্ছি যে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে অন্য কোনো কিছু প্রডিউসড হয়নি, শুধু একটা মেশিনই প্রডিউসড হয়েছে এবং তার ভ্যালু 1000, তো জিএনপিটা 1000 হলো। কিন্তু ওই মেশিনটা যেহেতু প্রোডাকশনের পরের দিন থেকে আমি প্রোডাকশনের কাজে এমপ্লয় করে দিয়েছি, তো নিয়ার অ্যাবাউট 1 ইয়ার মেশিনটা রান অন করে গেছে, তো তার তো একটা ডেপ্রিসিয়েশন বা অপচয় বা ক্ষয়ক্ষতি রয়েছে। তো সাপোজ মনে করছি তার ওই ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা হলো 100। তো যখনই আমরা এনএনপি ক্যালকুলেট করব, তো তখন ডেফিনেটলি জিএনপি থেকে ওই যে অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন হয়ে গেছে সেটাকে ডিডাক্ট করে দিতে হবে। তার মানে ডেফিনেটলি আমার এক্সাম্পল ওয়াইজ 1000 থেকে আমরা 100 রুপিস, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলছি, সেটাকে ডিডাক্ট করে নিলে 900 রুপিস যেটা হচ্ছে, সেটা বেসিক্যালি হলো এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এই কনসেপ্টটা নাইসিটিটা এখানে, যেটা বেসিক্যালি একটা পিওর ভ্যালু এডিশনস বোঝাচ্ছে, যেখানে আমরা ডেপ্রিসিয়েশনটাকে কোনোভাবেই অ্যালাউ করছি না। তো ডেফিনেটলি এক্ষেত্রে আনসারটা নেট ন্যাশনাল প্রোডাক্টই হবে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট হবে না। কারণ নেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি হতো, তাহলে জিডিপি থেকে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ডিডাক্ট করতাম, তো ডেফিনেটলি অপশন বি হবে না। পড়ে রইল অপশন সি অ্যান্ড ডি। তো অপশন সি যেটা রয়েছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তো ডেফিনেটলি ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করলে তো আর গ্রস ভ্যালু পাবো না, তো নেট ভ্যালু পাবো, তো অপশন সিটা কোনোভাবেই হবে না। তো আরেকটা অপশানস আছে ডিসপোজেবল ইনকাম। তো এটা কি হতে পারে? তো এটা হতে পারে না, সেটা আমরা আনসারটা পেয়ে গেছি, সেই জন্যই বলতে পারি। কিন্তু হোয়াট ইজ ডিসপোজেবল ইনকাম, তো সেটা সম্পর্কে আমরা একটা পিকচারের থ্রু দিয়ে বুঝতে পারি। দেখো, ডিসপোজেবল ইনকাম বেসিক্যালি আমরা ক্যালকুলেট করি পার্সোনাল ইনকাম থেকে পার্সোনাল ইনকাম ট্যাক্স যদি ডিডাক্ট করি। সাপোজ কোনো একটা ইন্ডিভিজুয়ালের পার্সোনাল ইনকাম হলো 30,000 পার মান্থ, এবার তাকে যদি ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে সাপোজ
2000 রুপিস, তাহলে 30,000 থেকে 2000 রুপিস যদি ডিডাক্ট করি দ্যাট ইজ 28,000, সেটাই হলো তার ডিসপোজেবল ইনকাম, মানে যে ইনকামটা সে নিজের উইশ ওয়াইজ ডিসপোজ করতে পারে, খরচযোগ্য আয় বাংলায় বলা হয়। তার মানে ডেফিনেটলি ডিসপোজেবল ইনকাম যখন আমরা বলছি সেটা শুধুমাত্র পার্সোনাল ইনকাম নিয়ে ডিল করে না। পার্সোনাল ইনকাম থেকে যদি আমরা পার্সোনাল ইনকাম ট্যাক্সটাকে, দ্যাট ইজ ডিরেক্ট ট্যাক্স, সেটাকে যদি আমি ডিডাক্ট করি তাহলে বেসিক্যালি আমরা ডিসপোজেবল ইনকামটা ডিরাইভ করি। তো এগেইন এটা কিন্তু কোনোভাবেই এর সাথে ডেপ্রিসিয়েশনের কোনো লিঙ্ক নেই। তো ডেফিনেটলি এই অপশনসটা আমরা অপ্ট করব না। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে যখনই আমরা জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করার কথা বলছি তো আনসারটা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি হবে। সিমিলারলি যদি কোয়েশ্চেনটা থাকে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করার বিষয়, তো ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা এনডিপি বলবো, নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। তো এইভাবে মোটামুটি এই টাইপ অফ কোয়েশ্চেনগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা বিগত বছরে পরীক্ষাগুলোতে কিন্তু দেখেছি। তো এটা একটা খুব ক্যাচি এরিয়া এবং একটুখানি আইডিয়া থাকলে আনসার্সগুলো ডেফিনেটলি করা যায়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ভ্যালু অফ এনএনপি অ্যাট কনজিউমার পয়েন্ট ইজ। তো বেসিক্যালি কি বলছে, তো এ প্রসঙ্গে যেটা আমার বলার সেটা হচ্ছে যে দ্য ভ্যালু অফ এনএনপি অ্যাট কনজিউমার পয়েন্ট। তো আমরা এনএনপি ডেফিনেশনস তো অলরেডি জেনে গেছি যে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট যদি আমরা করি তাহলে ডেফিনেটলি নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা ডিরাইভ করে থাকি। এবার এই নেট ন্যাশনাল প্রোডাক্টের আবার কনজিউমার পয়েন্ট অফ ভিউটা কি? তো কনজিউমার পয়েন্ট অফ ভিউ যদি হয় মানে আমরা যারা কনজিউমার তারা যখন এই প্রোডাক্টটাকে দেখছি বা আমরা যখন এই প্রোডাক্টগুলো নিজেরা কনজিউম করার জন্য পারচেস করছি, তো আমাদের পয়েন্ট অফ ভিউতে এটা বেসিক্যালি হবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তো ডেফিনেটলি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টও হবে না এবং জিএনপি অ্যাট মার্কেট প্রাইস বা জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হওয়ার তো কোনো পসিবিলিটিসই নয়, কারণ আমরা পুরো কনসেপ্টটা এনএনপি দিয়ে পড়ছি। তাহলে আমার কাছে ক্লোজার অপশনস দুটো আছে, একটা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর একটা হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তো ডেফিনেটলি যখন কনজিউমার পয়েন্ট অফ ভিউ তখন আমরা ডেফিনেটলি সেটা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট অপ্ট করব না, আমরা যে অপশনটা অপ্ট করব সেটা হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। এবার আমরা একটু দেখে নেব যে এই মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের মধ্যে কী রিলেশনশিপ রয়েছে। তো বেসিক্যালি দেখো, ফ্যাক্টর কস্ট যখনই আমরা বলছি তখন সেটা হচ্ছে দ্য কস্ট অফ প্রোডাকশন অফ দ্যাট পার্টিকুলার কমোডিটি। মানে কোনো একটা কমোডিটি প্রডিউস করতে গেলে আমরা সবাই জানি 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশনস। তো এদের পেমেন্টগুলোকে যদি আমরা অ্যাড করি, মানে ল্যান্ডের জন্য রেন্ট, লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড বিং অ্যান অন্টারপ্রেনার বা অর্গানাইজার আমরা যে প্রফিট মার্জিনটা একদম নর্মাল প্রফিট হিসাবে যে প্রফিটটাকে অপ্ট করে নিই, তো সেটা ডেফিনেটলি এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমরা অ্যাড করলেই আমরা ওই প্রোডাক্টটার প্রোডাকশন কস্ট, দ্যাট ইজ কস্ট অফ প্রডিউসিং দ্যাট পার্টিকুলার কমোডিটি অপ্ট করে থাকি। তো এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। এবার এই ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মার্কেটে যখনই একটা প্রোডাক্ট আসে সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের একটা সিভিয়ার কাইন্ড অফ ইন্টারভেনশনস থাকে তাহলে হয় তার উপরে ট্যাক্স ইম্পোজ হবে, দ্যাট ইজ ইনডিরেক্ট ট্যাক্স ইম্পোজ হবে, অথবা তাকে সাবসিডাইজ করা হতে পারে বা ভর্তুকি দেওয়া হতে পারে। তার মানে মার্কেট প্রাইস যখনই আমরা করি তখন ইনডিরেক্ট ট্যাক্স, সাবসিডি, এই কম্পোনেন্টগুলোর ইনকর্পোরেশনসটা চলে আসে। তো ডেফিনেটলি আমরা কিন্তু কনজিউমাররা যখন প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেল করি তো আমরা কিন্তু যে প্রাইসটা আমাদের পে করতে হচ্ছে আমরা সেটা নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকি। তো ডেফিনেটলি এটা মার্কেট প্রাইস হবে, এটা ফ্যাক্টর কস্ট হবে না। তো ফর এক্সাম্পল যদি বলি কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টর কস্ট হলো কস্ট অফ প্রডিউসিং দ্যাট পার্টিকুলার কমোডিটি ইজ ₹20 হলো, তো মনে করছি ওই প্রোডাক্টটার উপর গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে। তাহলে গভর্নমেন্ট যদি ওটার উপরে ট্যাক্স ইম্পোজ করে এবং যদি তার উপরে কোনো সাবসিডি দেওয়া না হয়, তা সাপোজ তাহলে ₹20 ছিল তার ফ্যাক্টর কস্ট, তো তার সঙ্গে যদি আমি ট্যাক্স ইম্পোজ করি, সাপোজ ₹3 আমি ট্যাক্স ইম্পোজ করলাম, তাহলে মার্কেটে প্রোডাক্টটা আসছে ₹23। তো আমি কিন্তু প্রোডাক্টটা বা আমরা সবাই কিন্তু প্রোডাক্টটা পারচেস করছি ₹23,
তো ডেফিনেটলি এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস, কারণ মার্কেটে ওই প্রোডাক্টটা ওই প্রাইসে অ্যাভেল করানো হচ্ছে। তো ডেফিনেটলি আমরা দেখছি যে কিভাবে মার্কেট প্রাইসের সঙ্গে ফ্যাক্টর কস্টটা ডেফার করে যায়। যখনই ফ্যাক্টর কস্ট বলি তখন সেক্ষেত্রে কখনোই আমরা ইনডিরেক্ট ট্যাক্স, সাবসিডি এই সমস্ত কম্পোনেন্টগুলোকে একদমই কনসিডার করি না, কিন্তু যখনই মার্কেট প্রাইস বলছি তখনই ইনডিরেক্ট ট্যাক্স, সাবসিডি এই কম্পোনেন্টসগুলো চলে আসবে। সিমিলারলি যদি একটা প্রোডাক্টের ওপর গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ না করে সাবসিডি ইম্পোজ করে, তাহলে প্রোডাক্টটার ফ্যাক্টর কস্ট যদি ₹20 হয় এবং সাবসিডি যদি দেওয়া হয় ₹2, তাহলে মার্কেটে আমরা প্রোডাক্টটা অ্যাভেল করছি ₹18 তো ডেফিনেটলি এটা কিন্তু আমরা পে করছি। তাহলে এটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যে আমরা কি বিষয়টা জন্য কতটা অ্যামাউন্ট অফ মানি আমরা পে করছি। তাহলে আমরা যা পে করি, মানে আমরা কনজিউমার পার্সপেক্টিভে যখনই জিনিসটা দেখি তখন সেখানে মার্কেট প্রাইসটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায়, ফ্যাক্টর কস্টটা নয়। তো সেই জন্যেই আমরা বেসিক্যালি এই ডিফারেন্সটা ইলাস্ট্রেট করে থাকি। যেমন এখানে আমি ডিসকাস করেছি যে দ্য মার্কেট প্রাইস ইজ আ রেজাল্টেন্ট অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড সাবসিডিজ। তো মার্কেট প্রাইসের মধ্যে ডেফিনেটলি ইনডিরেক্ট ট্যাক্সের বিষয়টাও থাকছে, সাবসিডিটাও থাকছে। তাহলে আমরা কিভাবে একটা ইকুয়েশনস ফর্মে এটাকে ডেপিক্ট করতে পারি? তো ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তো ডেফিনেটলি ফ্যাক্টর কস্ট যেটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকে না। তো ডেফিনেটলি আমরা দেখছি যে যখনই আমরা মার্কেট প্রাইস করছি তখন ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডিরেক্ট ট্যাক্সটা অ্যাড অন হয়ে যাচ্ছে, এবং যদি সেই প্রোডাক্টটা সাবসিডাইজ প্রোডাক্ট হয় তো ডেফিনেটলি আমরা দেখছি যে মার্কেট প্রাইসটা কিন্তু আমরা ডেফিনেটলি ফ্যাক্টর কস্ট যা হয় তার তুলনায় কমই পে করছি, কারণ অলরেডি সেটা সাবসিডাইজ প্রোডাক্ট। তো এইভাবে আমরা ডিফারেন্স বিটুইন মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্টটাকে ইলাস্ট্রেট করতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো এই ডেফিনেশনসটা আমাদের একটুখানি মনে রাখতে হবে। এই স্টেটমেন্টটা যদি আমরা একটু মনে রাখতে পারি যে ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, দেন ইট উইল বি ক্লিয়ার টু অল অফ আস যে কি হচ্ছে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট, কেন দুটো ডিফারেন্ট পয়েন্টে আমরা ডিসকাস করব। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা এটার সঙ্গে ভীষণ সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন। তো বলেছে দ্য ভ্যালু অফ এনএনপি অ্যাট প্রোডাকশন পয়েন্ট ইজ কল্ড। তো ডেফিনেটলি একটু আগে আমরা কনজিউমারের পার্সপেক্টিভে এনএনপিটাকে ডিসকাস করছিলাম, তো এবার প্রডিউসারের পার্সপেক্টিভে। তো যারা প্রডিউসার তারা কোন পার্সপেক্টিভটা নেবে? ডেফিনেটলি তাদের কাছে ফ্যাক্টর কস্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে প্রোডাক্টটা প্রডিউসড করতে গেলে যে কস্টটা তাকে বেয়ার করতে হচ্ছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নাকি মার্কেটে সে আমরা কনজিউমার যে প্রাইসটা অ্যাভেল করছি সেটা। তো ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা অপশনসগুলোর মধ্যে দেখছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ডেফিনেটলি আনসার উইল বি দ্য এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, কারণ এটা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ, এটা কনজিউমারের পয়েন্ট অফ ভিউ নয়। যদি কনজিউমারের পয়েন্ট অফ ভিউ হয় তাহলে ডেফিনেটলি সেটা আমরা এনএনপি অ্যাট মার্কেট প্রাইস করতাম, যেমন আগের এমসিকিউটা আনসার করেছি। কিন্তু যখনই প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ হবে তখন এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো এলে এইরকমভাবে আমরা খুব মাইনিউটলি আনসার করব, দেখব কার পার্সপেক্টিভে বিষয়টাকে বলা রয়েছে, যাতে বিষয়টা কিন্তু আমরা ঠিকঠাকভাবে আনসার করে আসতে পারি। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাতে বলা হয়েছে ডুয়াল ইকোনমি রেফার্স টু এক্সিস্টেন্স অফ। তো কি কি অপশনস আছে আমরা একটু দেখে নিই। তো ফার্স্ট অপশন রয়েছে ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অ্যাক্টিভিটিস, bilateral ties, traditional and modern aspects in the economy, both A and B. তো প্রথমেই আমরা বুঝতেই পারছি যে আনসারটা সি হয়েছে, কিন্তু কেন সি আনসার করলাম সেটা একটু আমাদের দেখা দরকার। তো বেসিক্যালি ডুয়াল ইকোনমি বলতে কি বোঝায়? ডুয়াল ইকোনমি হচ্ছে এমন একটা ইকোনমি যে ইকোনমিটা কিন্তু অ্যাগ্রেরিয়ান টাইপ অফ ইকোনমি নয়, যে ইকোনমিটা ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমি নয়, যে ইকোনমিটা এই দুটো ইকোনমির একটা মাঝের একটা সিচুয়েশন বা একটা ট্রানজিট বলতে পারো। তো ডেফিনেটলি আমরা দেখছি এই ট্রানজিশনসটাকে আমরা ডুয়াল ইকোনমি বলছি, যে ডুয়াল ইকোনমিতে আমরা ট্র্যাডিশনাল সেক্টরস যেমন দেখছি তার সঙ্গে হাইলি ইকুইপড সেক্টর মানে সার্ভিস সেক্টরের মতো হাইলি ইকুইপড সেক্টরও আমরা সাইমালটেনিয়াসলি কো এক্সিস্ট করতে দেখি। তার মানে কোনো একটা ইকোনমিতে যদি সাইমালটেনিয়াসলি ট্র্যাডিশনাল সেক্টর দ্যাট ইজ অ্যাগ্রেরিয়ান সেক্টর এবং তার সঙ্গে একটা হাইলি ইকুইপড সেক্টর মানে সার্ভিস সেক্টরের মতো একটা হাইলি ইকুইপড সেক্টর যদি কো এক্সিস্ট করে, তাহলে সেই ধরনের ইকোনমিকে আমরা ডুয়াল ইকোনমি বলে থাকি। তাই এটা ফুল ফর্মে ডেফিনেটলি অ্যাগ্রেরিয়ান ইকোনমি নয়, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিও নয়। তার মানে এক্ষেত্রে দুটোরই ক্যারেক্টারিস্টিক্সের একটা
পারমুটেশন কম্বিনেশন রয়েছে, যেখানে অ্যাগ্রেরিয়ান ইকোনমির সঙ্গে আমরা একটা হাইলি ইকুইড মডার্ন সেক্টরে কো এক্সিস্টেন্স দেখছি, এবং এই ডেফিনেশন ওয়াইজ কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে থাকে। তো দ্যাটস ওয়াই ইন্ডিয়া একটা ডুয়াল ইকোনমি। তো ডুয়াল ইকোনমির একটা এক্সাম্পল বলা যেতে পারে ইন্ডিয়া। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন ইজ কল্ড। তো ন্যাশনাল ইনকামের ভ্যালুটা যখন আমরা ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে নিয়ে ক্যালকুলেট করি তখন আমরা সেটাকে কি বলতে পারি। তো ডেফিনেটলি একটুখানি আমরা অপশানস দেখে নেব। তো আনসার্সের মধ্যে প্রথমে আমরা দেখেছি যে ফার্স্ট অপশানসে পার ক্যাপিটা ইনকাম রয়েছে, সেকেন্ড অপশানে রয়েছে ডিসপোজেবল ইনকাম, ইনফ্লেশন রেট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিয়েল ন্যাশনাল ইনকাম। তো আনসার তো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে অপশান ডি হবে, রিয়েল ন্যাশনাল ইনকাম হবে। তো রিয়েল ন্যাশনাল ইনকাম কি বিষয়টা সেটা তো আমরা বুঝবো ডেফিনেটলি। তো তার আগে যে অপশনসগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে মাথা পিছু আয়। তো এটা বেসিক্যালি আমরা কিভাবে ক্যালকুলেট করি, টোটাল ন্যাশনাল ইনকাম একটা কান্ট্রির যেটা হয় সেটা যদি টোটাল পপুলেশন দিয়ে আমরা ডিভাইড করি তাহলে আমরা যে অ্যামাউন্ট অফ মানিটা ডিরাইভ করে থাকি সেটাকে আমরা পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় বলি। ডিসপোজেবল ইনকাম অলরেডি আমরা দেখে নিয়েছি যে ডেফিনেটলি আমাদের যে পার্সোনাল ইনকাম সেখান থেকে যদি আমরা পার্সোনাল যে ডিরেক্ট ট্যাক্স দ্যাট ইজ ইনকাম ট্যাক্স সেটা যদি ডিডাক্ট করি তাহলে যে ভলিউমটা জেনারেট হয় সেটা ডিসপোজেবল ইনকাম। আচ্ছা, ইনফ্লেশন রেট, তো হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন মানে হচ্ছে সাস্টেইনড ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লাইন। তার মানে কোনো একটা দেশের জিনিসপত্রের গড়পড়তা দাম যদি বাড়তেই থাকে, মানে সাস্টেইনড ওয়েতে যদি কোনো একটা দেশে জিনিসপত্রের দাম বাড়তেই থাকে তাহলে সেই সিচুয়েশনটাকে আমরা ইনফ্লেশনারি সিচুয়েশন বলি। তো ইনফ্লেশনারি সিচুয়েশনের সঙ্গেই ভীষণভাবে ইনফ্লেশন রেটটা অ্যাসোসিয়েটেড। তার মানে ইনফ্লেশন রেট হাইও হতে পারে, লো হতে পারে, যেটা ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন হয়। তো এটা বেসিক্যালি ইনফ্লেশনটাকে বোঝায়। তো এই যে কটা অপশানস রয়েছে এই একটা অপশানসও কিন্তু আনসারটাকে জাস্টিফাই করে না। তো আনসারটা হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকাম। তো রিয়েল ন্যাশনাল ইনকাম নিয়ে যে বিষয়টা আমাদের বলার দরকার সেটা হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকামটা নিয়ে জানতে গেলে আমাদের একটুখানি দুটো ডেফিনেশন সম্পর্কে জানতে হবে, দ্যাট ইজ নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি। ম্যাম এরই পাশাপাশি একটা বিষয়, আজকের যেমন কোয়েশ্চেন টাইপ প্যাটার্ন করে আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন স্টুডেন্টসদের যে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, পসিবিলিটিস, কিন্তু এরই পাশাপাশি এটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য কতটা ইম্পর্টেন্ট, মানে রেকর্ড কি বলছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই যে কথা কনসেপ্ট পড়ানো হচ্ছে সেগুলো সবটাই কোনো না কোনো এক্সামে এসছে। তো সেখান থেকে কনসেপ্টগুলোকে নিয়ে এই এমসিকিউগুলোকে ফরম্যাটিং করা হয়েছে। আচ্ছা, তো এগুলো একটু ভালো করে এই কনসেপ্টসগুলো জানা থাকলে এই আনসারসগুলো রেডলি করা যাবে আর কি। একদম। ম্যাম একটা ছোট ব্রেকের একদম, সময় হয়ে একদম। গেছে, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।